প্রচন্ড রৌদ্রেতে গাছেদের নিয়ে আমরা বড় সমস্যায় পড়েছি। দেখুন, আমি সর্বমোট মূল কথায় আপনাদেরকে বলতে চাই যে আপনাদের গাছের টবগুলোকে কাছাকাছি রেখে দিন এই সময়কার জন্য। আমরা অনেক সময় চিন্তা করছি গাছকে ছাওয়াতে রাখবো না রৌদ্রেতে রাখবো, ঠিক বুঝে উঠতে পারছি না। এই জল দিলেন, আবার পরবর্তী অবস্থায় দেখছেন গাছে একদমই জল নেই, গাছ ঝিমোচ্ছে। এইরকম যদি 10 দিন 12 দিন প্রতিদিন গাছটা আপনার ঝিমোতে থাকে, ধীরে ধীরে কিন্তু গাছের শিকড়টা খারাপ হতে থাকছে। সেই জন্য যখন আমরা দেখি রাস্তাঘাটে বা অনেক গাছ রয়েছে যেগুলো বেশ পুরানো গাছ, আর তাদেরকে আমরা কবে জল দিয়েছি সে কথা কিন্তু ভুলেই গেছি, কিন্তু দেখি সেই গাছগুলোও কিন্তু ভালো আছে। তার কারণ কি বলুন তো, গাছটি রৌদ্র ভালোবাসে কিন্তু গাছের গোড়াটাতে এই অতিরিক্ত রৌদ্রটা নয়। আর সেই জন্য এই সমস্যাটা কিন্তু আমাদের হয়ে ওঠে এই গরমের সময়টা। দেখুন, হালকা হালকা গরম আসা মানেই তারপরে কিন্তু গাছে ভর্তি ফুল আসা শুরু করে। আর সেই শুরুটাই এখন যেটা করে যে ফুলের কুঁড়ি হয় আর ঝরে যায়। তার মানে কি, কুঁড়িটা হচ্ছে কিন্তু কুঁড়িটি ফুটার মতো অবস্থাতে আজ আর নেই। কারণ মাটিটা আপনার দিনে দিনে দেখা গেছে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, মাটির মতো ফাট ভাব এসে যাচ্ছে। আপনি এই জল দিলেন, দেখছেন যে জলটাই নেই, কারণ সাইড দিয়ে জলটা কিন্তু আপনার চলে যাচ্ছে। কারণ টবের মাটিটা ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কম্প্যাক্ট হতে থাকছে, আর কম্প্যাক্ট হওয়া মানেই কিন্তু আপনি যে জলটা দিলেন সেই জলটা সাইড দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এই সময়টা আপনি ঠিক কেমন করবেন আর আপনার গাছকে ভালো রাখতে পারবেন। ধরুন, আপনি এই সময়কার জন্য কি করছেন, একটু হিউমিক অ্যাসিড দিচ্ছেন, একটু খাদ্য দিচ্ছেন, কিন্তু মূল কাজ যেটা সেটা কিন্তু করুন। আর আপনার গাছটা খুব ভালো থাকবে। গাছগুলোকে কাছাকাছি রাখুন। দেখুন, ওই হিউমিক অ্যাসিডের কাজটাই কিন্তু আপনার পড়ে যাবে আর খুব ভালো থাকবে, গাছটা সুস্থ থাকবে। যদি কোনো মাটি পান আর কি, পচানো মাটি, সেই মাটিকে একদম গাঢ় গাঢ় দইয়ের মতো করে গাঢ় গাঢ় করে ফেলবেন, আর সেই মাটিটাকে আপনি কিন্তু পচিয়ে রাখবেন। যদি হয় তো পুকুরের পাশ দারুণ হয়, আর যারা শহরে বাস করেন তাদের ক্ষেত্রে তো এটা পাওয়া সম্ভব না। সেই জন্য কিছু মাটিকে আপনি জলের সাথে একেবারে দইয়ের মতো মোটা করে গুলে ফেলুন আর পচিয়ে রাখুন 4-5 দিন। সেই মোটা জলটির সাথে একেবারে পাতলা নয়, কিন্তু একেবারে মোটামুটি কি বলবো, পাতলা নয়, বেশ গাঢ়। আর তার সাথে আপনি দেবেন অল্প পরিমাণে খাদ্য। আর তাহলে কিন্তু ফুলের কুঁড়ি একেবারে আপনার আহ, কুঁড়ি গাছ থেকে হয়ে যাওয়া যে কুঁড়ি পড়ে যাচ্ছে সেটা কিন্তু বন্ধ হবে। আর সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে যে গাছের দিনে দিনে শেকড়টা যে খারাপ হচ্ছে সেটা থেকে কিন্তু গাছটি মুক্তি পাবে। আর এর জন্য আপনাদেরকে করতে হবে কি, অল্প পরিমাণে কিছু পচানো মাটি আর বা পুকুরের পাঁক বা আর তার সাথে যেটা দেবেন আপনার বাড়ির যে আহ, যে তরল খাদ্য আপনি বানিয়ে রেখেছেন সেটাও ওর সাথে দেবেন। আর 100 গ্রাম খৈল নেবেন, 100 গ্রাম খৈল 10 লিটার জল এই আন্দাজে নেবেন। অল্প করে ধরুন 1 চামচ কি 2 চামচের মতো, 10-26-26 নিয়ে নেবেন। ওই একই সাথে 3 দিন 3 রাত পচিয়ে দেবেন। তাহলে মাটিটা আপনি আগে থেকে পচিয়ে রাখুন আর এটার সাথে সাথে দিন। আর ওইটাই কিন্তু আমরা গাছের গোড়াতে দিন। দেখবেন ধীরে ধীরে প্রতি গাছের নতুন নতুন কচি কচি শাখা বেরোতে থাকবে, আর গাছ কিন্তু আপনার খুব ভালো থাকবে, একদম ফ্রেশ থাকবে প্রতিটি গাছ। গাছের নতুন নতুন শাখা বেরোতে থাকবে এবং গাছের রং ভালো থাকবে, গাছের কিন্তু ফুলও ভালো থাকবে। দেখুন, আমরা যেটা ভাবি আর কি, কনকনে ঠান্ডার সময় যখন অতিরিক্ত ঠান্ডার সময় থাকে সে সময় কিন্তু কোনো গাছে আপনার 12 মাসি গাছে সেভাবে ফুল আসে না, আসে কোন সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে। তাহলে 12 মাসি গাছের ক্ষেত্রে আমরা দেখছি মার্চ এপ্রিল এগুলো ভালো ফুল দেখছি, আর অতিরিক্ত গরমের সময় দেখছি অনেক গাছেই ফুল ভালো হচ্ছে, আবার অনেক গাছেই হচ্ছে না। এর কারণ কি বলুন তো, যে আপনার প্রচুর পরিমাণে রৌদ্র গাছ চাইলেও প্রচুর পরিমাণে কিন্তু আপনার ওই ছোট টবটা চাচ্ছে না। কারণ আপনি যখন ছাদের মধ্যে ওই টবটি রেখেছেন আর টবের মধ্যে একেবারে হিট মানে পাশাপাশি যখন না রাখছেন, দূরাদূরি রাখছেন, একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ টবগুলোকে কাছাকাছি রাখুন, গাছগুলোকে ছাওয়াযুক্ত জায়গায় নয়। অর্থাৎ গাছগুলোকে আমরা আমাদের মন পছন্দ জায়গায় রেখেছিলাম, কিন্তু এই সময়কার জন্য যেটা করব সেগুলো আমরা কিন্তু কাছাকাছি রাখবো। আর কাছাকাছি রাখবো, একদম ডুবিয়ে স্নান করিয়ে জলটা দেবো। দেখুন, এখন জল দেওয়াতে একদম কিন্তু কিন্তু করা যাবে না, ভরপুর জল দিতে হবে। আর জল দিতে হবে মানে ভেজা ভেজা ভাবটা আপনাকে রাখতে হবে, আর গাছকে স্নান করিয়ে জল দিতে হবে। আর এই সময়কার জন্য অতিরিক্তভাবে এই কড়া ডোজের কোনো ওষুধ খাদ্য কিন্তু দেওয়া যাবে না। কারণ অতিরিক্তভাবে দিলে গাছ আপনার ঠিকঠাক করে খেতে পারবে না। অর্থাৎ খাদ্য আপনাকে দিতে হবে, তার মানে এই নয় যে আপনি বেশি বেশি পরিমাণে দেবেন, সেটা করবেন না। যেমন খাদ্য দেন তেমনই দেবেন, কিন্তু পরিমাণটা সবসময় কম রাখবেন। আর গাছের রং কিন্তু বেশ ভালো থাকবে। এই যে যে পাতাগুলো দেখছেন, যে যে ডোগাগুলো আপনার লাল লাল ভাব হয়ে আছে, গাছের নিচ থেকে পাতা কুঁড়ি ডাল মানে কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে, এগুলো একেবারে ক্লিয়ার হবে জাস্ট
ডগাটি ধরে একটু করে পিঞ্চ করে দেবেন। আর করে দেওয়ার পরে কিন্তু আপনি এই কাজটি করবেন যেটা বললাম। পারলে মাঝে মধ্যে আপনারা যেটা করেন বা যেটা আপনারা মাঝে মধ্যেই করেন, যে গাছে কোনো একটা কীটনাশক ওষুধ দেওয়া, সেটা নিশ্চয়ই দেবেন, তবে সেটা কিন্তু বিকেল 3টের পর দেবেন। আর যেটা করেন যে গাছের এই সময় স্প্রে খাদ্যটা আপনি আপনার মতো করে দিতে পারেন। যে কোনো স্প্রে খাদ্য কিন্তু আপনি আপাতত গাছের মতো দিন। তো গাছের রং ভালো রাখার জন্য আমি আপনাকে বলবো 3টে 20 বলবেন দোকানে, 20-20-20 বা 28-28-28, এটা যদি পান তো খুব ভালো কাজ করবে। আর ফুল প্লাস বৃদ্ধি 2 যদি বজায় রাখতে চান তাহলে 19-19-19 এটাকে কিন্তু লিটারে 2 ml করে মাঝে মধ্যে স্প্রে করে দেবেন। আর সেটাও কিন্তু বিকেল টাইমের দিকে করবেন। আর তাতে কিন্তু আপনার গাছের রংটা বেশ ভালো থাকবে। তাহলে আমরা যখন কোনো গাছেরই এই সময়কার জন্য গাছের রংটা যাতে ঠিক থাকে, এই কাজগুলো কিন্তু করব। আর গাছের উপরকার ডগা পিঞ্চ করে দেওয়া মানে নিচে 2-4টি পাতা হলুদ হয়ে যেতে পারে, দিয়ে দেখবেন আবার নতুন পাতা স্টার্ট হয়ে যাবে। আর এই সময় এই কারণেই কুঁড়ি আসছে কিন্তু কুঁড়িগুলো থাকছে না। সেটা আপনার জবা গাছের ক্ষেত্রে হতে পারে, অনেক 12 মাসে ফুল গাছের ক্ষেত্রে হতে পারে। মাটির মধ্যে যখনই ফাট ভাব এসে যাচ্ছে, এই ফাট ভাবটাকে ঠিক করতে গেলে আপনাকে হালকা হালকা করে একটু অল্প করে, ধরুন 1/2 ইঞ্চির মতো করে উপরটা একটু এলোমেলো করে দেবেন। দেওয়ার পরে কিন্তু উম, ওই তরল যে আপনি এটা বানালেন, মাটিটাকে যে বানালেন, মাটি তরল মাটির সাথে যে খৈলটাকে দিয়ে আপনি একটু গাঢ় করে দেবেন, একদম পাতলা করে নয়। আর সেটা কিন্তু ওই টবের ওপরটা দিচ্ছেন। দেওয়ার পরে সর্বপ্রথম মাটিটাকে এলোমেলো করলেন, আর মাটি শুকনো হলো, তারপর তরল খাদ্যটা দিলেন। তরল খাদ্যর সাথে কিন্তু মাটিটা দিলেন। আর যেটা আমরা এমনি ন্যাচারালি খৈলের জলটা দিই, সেটা কি করি, অত্যন্ত পাতলা করে ফেলি, এটা কিন্তু তা না। আর এটা কিন্তু শুকনো হতে হবে একদম। ওই যে মাটিটা আপনি গাঢ় গাঢ় করে দিচ্ছেন, আর ওটা সম্পূর্ণ শুকনো হওয়ার পরে আপনি জলটা দেবেন। তাহলে টবের মাটির মধ্যে যে অতিরিক্ত হাওয়া বাতাস পেতো বা মাটির মতো হিটটা হতো, সেটা কিন্তু হবে না। আর যখন আপনারা এর সাথে যদি মনে করেন যে আপনার বাড়িতে কোকোপিট রয়েছে বা ভার্মি কম্পোস্ট রয়েছে, ওইটার সাথেই কিন্তু দেবেন। মূল কথা হচ্ছে ওটা কিন্তু তরল নয়, একটু গাঢ় টাইপের হতে হবে। আর সেটাই কিন্তু আপনারা দেবেন, যেটা আমরা কিন্তু করি। আর দিলে বেশ ভালো থাকবে আপনার গাছ। গাছের রং বদলে যাবে, গাছের ফুলে ফুলে ভর্তি হতে থাকবে। এই কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে। টবে থাক আর মাটিতে থাক, দেখবেন যে মাটির মধ্যে একটা ফাট ভাব এসে গেছে কিনা। যখনই মাটির মধ্যে ফাট ভাব এসে যাবে, তখনই কিন্তু এই সমস্যাটা আসবে। দেখুন না, এই কয়েকটা দিনের মধ্যে এই গাছটির ক্ষেত্রে বেশ কয়েকবার ডোকা কেটে নেওয়া হয়েছে দেখুন। আর এই ডোকাগুলো কেটে আমরা আবার চারা বানিয়ে নিচ্ছি। এই এত গরমে যদি চারা তৈরি করা যায়, তাহলে আপনার একটা সুস্থ সবল গাছ কেন ভালো থাকবে না। গাছকে সঠিকভাবে রাখতে গেলে একটু একটু করে অবশ্যই কাটিংটা করে রাখবেন। আর তাতে কিন্তু দেখবেন গাছের রঙটা একদম ফ্রেশ থাকবে, গাছের ফুলও কিন্তু আপনার ভালো থাকবে। গাছটি কিন্তু খুব ভালোভাবে আপনি রাখতে পারবেন যে কোনো গাছের ক্ষেত্রে। যেমন এই রুদ্রাক্ষের গাছটা দেখুন না, এই যে নরম ডগাটি বেরিয়েছে দেখুন, এখান থেকে বেরোনোর পরে আবার কেটে নিয়েছে একটা করে, আবার 1, 2, 3, 4টে চারা হয়ে যাবে। তার মানে এই আমরা একদম পাতা এখনও সবুজ ভাব আসেনি, লালচে ভাবই রয়েছে, সেই ডগাটাও কিন্তু কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখছি যে প্রতিটি গাছের ক্ষেত্রে, যেমন এই গাছটার নাম হচ্ছে ডোম্বিয়া, দেখুন না, এর ক্ষেত্রেও তাই। যখন এই ডগাটা কেটে নেওয়া হয়েছে, আর সুন্দর সুন্দর দেখুন আবার ছোট ছোট করে ডগা বেরোনো শুরু হয়েছে। আর দেখুন প্রতিটি ডগায় বেরোনো শুরু হয়েছে। আর তাতে কি হচ্ছে, যখন আমরা কোনো গাছের ডগা কাটবো, তার নিচকার পাতাগুলো এমনিই হলুদ হতে থাকবে। অর্থাৎ সেই হলুদ পাতাটা আমরা কিন্তু তুলে ফেলে দেব। যেমন এই টগর ফুলের গাছটি দেখুন না, এই টগর ফুলটা হচ্ছে একেবারে যেটাকে গোলাপ টগর বলা হয়। আর গাছটি যখনই আপনারা ডালটা একেবারেই কাটিং করবেন না, তখনই দেখবেন যে গাছের, আপনি ভাবছেন যে একটাবার আমি তো কাটিং করেইছিলাম, ঠিক মার্চ এপ্রিলে করেইছিলাম, আর তাতে কিছু যায় আসে না। যখন আপনি গাছের রঙকে সবসময়ের জন্য ভালো রাখবেন, তখন কিন্তু আপনাকে মাঝে মধ্যেই একবার ফুল হয়েছে, আর অতিরিক্ত গরমও পড়ছে, আর এই সময়কার জন্য মাঝে মধ্যেই কিন্তু দেখুন আবার ডোকা কাটিং করে দিতে হবে। আর তাতে আপনার লাভ আছে, গাছের গড়নটা ভালো হবে, গাছের গ্রোথ ভালো হবে, আর ধীরে ধীরে কিন্তু গাছটা বেশ সুন্দর থাকবে। এই 15 দিন আগে একটা ডগা কেটে নিয়েছিলাম, তারপরে বেরিয়েছিল আরও 2টো ডগা, সেই 2টো ডগাও কিন্তু আবার কেটে নেওয়া হয়েছে। তাহলে গাছ কিন্তু একেবারে গাছে বুড়ো হওয়ার ব্যাপারটাই থাকছে না, গাছ সব সময়ের জন্য কিন্তু ফ্রেশ থাকছে। এই সময় যদি আমাদের একটু পরিমাণে কম ফুল থাকুক, কিন্তু গাছের রঙটা আমাদের ভালো রাখতে হবে, তা না হলে কিন্তু গাছটি ধীরে ধীরে মারা যাবে। কোনো লতানো জাতীয় গাছকেও যদি আপনি যখনই কাটতে থাকবেন আর কাটিং করতে করতে দেখবেন গাছটা বুসি টাইপের হয়ে যাবে, তা লতানো জাতীয় গাছ কিন্তু দাঁড়িয়ে থাকছে দেখুন,
যেমন এটা তো আপনারা জানেন এটা মাধবীলতা, যদিও এটা ড্রপ ভ্যারাইটি, তবুও বলবো যে এরা একটু বেশ ঝোপঝোপ টাইপের লতা হয়। তবুও দেখুন না গাছটা বেশ সুন্দর দাঁড়িয়ে রয়েছে, একদম আজ শক্ত সমর্থভাবে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর টবেই যে কোনো লতাকে যদি আপনি বারে বারে কাটিং করতে থাকেন আর তাহলে জানবেন কিন্তু গাছটা আপনার একেবারে স্ট্যান্ডিং হয়ে যাবে, দাঁড়ানো গাছ হয়ে যাবে, আর সেটা কিন্তু কিপার হবে না। আর তাতে কিন্তু ফুলের সংখ্যাও বেশি থাকবে, আর গাছের রঙটা সব সময়ের জন্য ভালো থাকবে। এত গরমেই বোগেনভিলিয়ার ডালগুলো দেখুন কাটিং করে করে দেওয়া হয়েছিল, আর এরা কিন্তু আবার নতুন নতুন চারার জন্ম হয়েছে। আর এইগুলো আজকেই আমি মাত্র রৌদ্রেতে বের করলাম, বেশ কয়েকটি দিন কিন্তু এটি ছাওয়াযুক্ত জায়গাতেই ছিল, আর রুট ছিল না, সেই জন্য যেখানে ছাওয়া রৌদ্র ছিল সেই জায়গাতে ছিল। আর দেখুন তারপরেই এই একদম সম্পূর্ণ রৌদ্রেতে রয়েছে, আর তাতে কিন্তু গাছের রঙটা ভালোই আছে। আর যখনই একটা কচি নরম পাতা দু একটা দিন রৌদ্র খেতে থাকবে, দেখবেন পাতার মধ্যে সবুজ সবুজ ভাব আসতে থাকবে, আর গাছের রং একদম ফ্রেশ থাকবে। তাতে কি বলুন তো, গাছটা রৌদ্র খেতে পারবে। আর যদি সঠিকভাবে রৌদ্র না নিতে পারে তাহলে কি করে হবে? যেমন আমরা প্রতিটি গাছের ক্ষেত্রে দেখি, যেমন এই সজনা গাছটা দেখুন, এটা হচ্ছে টবে করার জন্য, তো টবে করতে পারা যায় সজনা গাছটা। আর একেবারে রৌদ্রের মধ্যেই কিন্তু রাখা হয়েছে, মাটির মধ্যে এরকম কম্প্যাক্ট হয়ে গেলেই জানবেন মাটির সাইডকার টব মাটি ফাটতে থাকবে। আর তাতে কি হবে, আপনি এই জল দিচ্ছেন, আবার পরবর্তী অবস্থায় দেখছেন যে আপনার টবের মধ্যে জলটাই নেই, আপনি জল দিচ্ছেন অথচ দেখছেন গাছটা ঝিমোচ্ছে। অর্থাৎ এই যখনই আপনারা তরল মাটিকে একেবারে গুলিয়ে উপরটা দিতে থাকবেন, আর মাটিটা একদম ঠান্ডা থাকবে, আর ওই মাটির সাথে ভার্মি কম্পোস্ট কোকোপিট যা ইচ্ছা আপনি দিতেই পারেন, প্রবলেম নেই। তাহলে ভার্মি কম্পোস্ট কোকোপিট এগুলো কিন্তু দিতেই পারেন। আমরা অনেকে ভাবি যে মাটির সঙ্গে মেখে দেব, তার থেকেও ভালো কাজ পাবেন আপনি যদি মাটির সাথে গুলে ওটিকে দেন। তাহলে কি বলুন তো, এই সময়কার জন্য এই মাটির ফাটটা বন্ধ হবে, আর সাইড থেকে আপনার এই জলটা যে নিচ থেকে চলে যাচ্ছে সেটা কিন্তু বন্ধ হবে, পরিমাণে যতটুকু থাকার ততটুকু থাকবে, এক্সেস জলটা কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ যখন কোনো গাছকে আমরা রোপণ করব সেক্ষেত্রে কিন্তু 30% বালি মেখে করব, কিন্তু পরবর্তী অবস্থায় কোকোপিট ভার্মিকম্পোস্ট অবশ্যই দেব, সেটা কিন্তু টবের ওপরে দেবো। আর এই মতো অবস্থায় যেটা দেব সেটা কিন্তু আমরা তরল খাদ্যের সঙ্গে, তরল খাদ্য প্লাস মাটি, আর তার সাথে কিন্তু আমরা ভার্মিকম্পোস্ট কোকোপিটকেও দিচ্ছি, একদম গাঢ় গাঢ় করে নেব, আর সেটাই কিন্তু টবের ওপরে দেবো। তাহলে একদম মাটি ঠান্ডা থাকবে আর দারুণ ভালো হবে। খৈলটা ভালো হবে যদি আপনারা নেন বাদাম খৈলটা, বেশ ভালো কাজ পাবেন, একদম ন্যাচারাল খাদ্য। আর এই খাদ্যর কাছে কিন্তু কিছু নেই, আপনি এরকম পচানো মাটিকে যদি দিতে পারেন গাছের গোড়াতে, তাহলে আপনার হিউমিক অ্যাসিড লাগবেই না। আর যেটার দ্বারা আপনারা চেয়েছেন গাছের রুট বেশি হোক, গাছের শক্তি ক্ষমতা বেশি হোক, একদম আপনাকে কারেন্ট কাজ দেখাতে পারে এই পচানো মাটি। আর দিয়ে দেখুন খুব ভালো হবে। আপনার বাড়ির ভাতের মাঠটাও জলের সঙ্গে, এই তরল খাদ্যটা আপনি আপনার মতো করে বানাবেন, আর এই তরল খাদ্যের কোনো ক্ষতি নেই। অর্থাৎ এরকম পাতলা পাতলা করে জলকে গুলে নয়, একদম গাঢ় গাঢ় করে, একদম জলটিকে এমন গুলবেন যে একদম কাদাটে কাদাটে ঘোলাটে ঘোলাটে জল, মানে গাঢ় হতে হবে। আর যেন এই টবের মধ্যে যখন দিতে চলেছেন পচানো মাটির তুলনা হয় না, তাহলে খুব ভালো করে জলটিকে একেবারে গাঢ় করে ফেলবেন। এর সাথে দিচ্ছেন আপনি ভার্মি কম্পোস্ট, এর সাথে দিচ্ছেন কোকোপিট, এর সাথেই দিচ্ছেন ভাতের মাড়, আর এর সাথেই দিচ্ছেন 10 লিটার আন্দাজে যদি এই জলটি হয়, তাহলে দিচ্ছেন 100 গ্রাম খৈল। সেটা বাদাম খৈলটা দিলে বেশি ভালো, যদি না থাকে অন্য কোনো খৈল দিলেন ঠিক আছে, কিন্তু বাদাম খৈলটা দেওয়ার চেষ্টা করবেন। আর দেবেন 10-26-26 বা 28-28 গোমর বা ডিএপি হলেও সেটি কিন্তু 2 চামচের বেশি নয়, 4 টেবিল চামচের 2 চামচের বেশি নয়। তাহলে আমরা এই গাঢ় মাটি ঠিক এতটা পাতলা নয়, আরও গাঢ় করে দেবেন। আর এটাকে কিন্তু আপনারা নেবেন, মাটির মধ্যে যখন ফাঁক ফাঁক ভাবটা রয়েছে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, জল দিচ্ছেন সাইড দিয়ে চলে যাচ্ছে, একেবারে খুব ভালো করে আপনি দিতে থাকুন। দেখবেন ওই যে মাটির কোনার তো সাইডকার ফাঁকা টোটালটাই অফ হতে থাকবে ধীরে ধীরে, মাটি যখন গাঢ় হতে থাকবে, এই তরল মাটিটা গাঢ় হতে থাকবে, আর গাছের রং কিন্তু 7 দিনের মধ্যেই পরিবর্তন করবে। একদম দেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার গাছটি লালচে ভাবটা ক্লিয়ার হয়ে গিয়ে আবার সবুজ ভাব এসে গেছে। আছে ঠিক যতটা খেতে চায় ততটাই দেবেন, ভরে দেবেন, প্রবলেম নেই, কিন্তু মনে রাখবেন খৈলটা যেন বেশি না হয়, খৈলটা পরিমাণে কম থাকতে হবে। ধরুন আমি আপনাকে 10 লিটারের সঙ্গে কতটা বলেছিলাম, 100 গ্রাম। আপনি পরিমাণ যদি কিন্তু থাকেন তাহলে কিন্তু দেবেন
50 গ্রাম। আর ভয় যদি না থাকার ইচ্ছা থাকে যে খৈল দিলে আমার ক্ষতি হয়ে যাবে বা খৈলের একটা ঝাঁঝ থাকে, সেই জন্য আমি আপনাকে বলবো অনায়াসেই আপনি বাদাম খৈলটা দিন। আর বাদাম খৈলটা দিলে কিন্তু বেশি পরিমাণে, একটু যদি আপনি ভুল করে বেশি পরিমাণেও দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। তার কারণ বাদাম খৈলের মধ্যে ওই ঝাঁঝটা নেই, যেমন সরিষার খোলের মধ্যে যে ঝাঁঝটা রয়েছে, আর সেটাতে ঠিকঠাক মতো করে না দিতে পারলে সেটা ক্ষতি হয়। মূল কথায় টবের মাটি কিন্তু খুব ভালো করে শুকনো হতে হবে, পারলে একটু এলোমেলো করে খুবড়ে শুকনো করে দেবেন। আর শুকনো হওয়ার পরে কিন্তু এই তরল খাদ্যটা দেবেন। তরল খাদ্য মানে একদম মাটির সাথে বানিয়ে নিচ্ছেন আর সেটাই আপনি দিচ্ছেন। দেওয়ার পরে জানবেন ওটা কিন্তু শুকনো হতে হবে। যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু বৃষ্টির জল বা আপনার দেওয়া জল চলবে না, একদম শুকনো হবে। তারপরে আপনি আবার গাছে যেমন স্নান করিয়ে জল দিচ্ছেন সেটা দিতে থাকবেন। এরা মাটির গাছ, এদের ক্ষেত্রে সমস্যা নেই। এটি কামিনী গাছ, এটা আলামুন্ডার গাছ, এটা হচ্ছে বটল ব্রাশ হাইব্রিড, আর এটা তো আপনার হচ্ছে স্পাইডার লিলি, আর এটা ফার্স্ট লাভের একটা নতুন ভ্যারাইটি, আর এটা কোলিয়াস। যেমন ধরুন এটার নাম হচ্ছে ফুরুজ, আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি একটা ফলের গাছ। ইরানথিমাম, শ্যাওড়া, হ্যালিসকন, আর এটা হচ্ছে আপনার ব্লিডিং হার্ট, ল্যান্টেনা, আজওয়ান, সাম্বারজিয়া, জাট্রোফা, ননি ফলের গাছ। আর এটা হচ্ছে বনসাইয়ের হচ্ছে আপনার তারামণি জেসমিন, গাছটির নাম হিমালয়া। দেখেছেন গাছটি কাটিং করে দেওয়ার পরে কত সুন্দর সুন্দর ছোট ছোট অসংখ্য ডগা বেরোনো শুরু হয়েছে। আর দেখতে থাকলে বুঝতে পারবেন যে গাছের যে কাটিং করার পর গাছ তার কী রূপ নিতে পারে। আর এইগুলো সব মাটির গাছ আর রয়েছে, আর সেক্ষেত্রে এদের সমস্যাটা নেই। আর যখনই আপনি টবের মধ্যে করছেন তাদের ক্ষেত্রে নানান সমস্যা আপনার লুকিয়ে থাকছে। পরিমাণ মতো জল আপনাকে সঠিক দিতে হবে, টবগুলোকে কাছাকাছি রাখতে হবে। হঠাৎ হঠাৎ দেখছেন টব শুকনো হয়ে ভাজা হয়ে গেছে, একদিন দুদিন শুকিয়েছে ঠিক আছে, দিনের পর দিন যদি শুকোতে থাকে তাহলে কিন্তু গাছের ধীরে ধীরে ক্ষতি হতে থাকবে। আমরা মাটির গাছের ক্ষেত্রেই সুন্দর রাখার জন্য বারে বারে কিন্তু ডোকা কাটিং করছি, আর গাছের রং কিন্তু হারাবেই না। আর যদি আপনি বারে বারে এভাবে একটু করে ডোকা কাটিং করে দিতে থাকেন এই সময়কার জন্য, তাহলে গাছের রংটা আপনার ভালো থাকবে, ফুলের পরিমাণটা একটু কম থাকবে। একবার করে ফুল নেবেন আর ফুল শেষে কিন্তু আবার কাটিংটা করে দেবেন, দেখবেন গাছের রং একদমই খারাপ হবে না। আমরা যেটা করে ফেলি, যা ফুল হলো তো তারপরে হয়েই গেল, আবার একটু খাদ্য দিয়ে ফেললাম আর তারপরে দেখছি গাছটার খারাপ অবস্থা। তাহলে ফুল শেষে জাস্ট একটু করে যদি ডোগা আমরা পিঞ্চ করে রাখি, আমাদের প্রতিটি গাছের রং কিন্তু ভালো রাখতে পারবো। যেমন ধরুন না, এই একটি জবা, এটিকে টুকরো জবারই একটি ভ্যারাইটি, আর এটা অসংখ্য ফুল হয় আর খুব ভালো একটা জবা আর কি। তো এই যে জবাটা রয়েছে, আর এদের ক্ষেত্রেও যদি আমরা এই ধরুন ফুলটা শেষ হয়েছে আর একটু করে ডোগাটা প্রিঞ্চ না করি, তাহলে কিন্তু এরকম কুঁড়ি হতে হতে কুঁড়িগুলো ঝরতে থাকবে। কারণ গাছের এই ডালটা বারে বারে ফুল হওয়া মানে দুর্বল হচ্ছে। আপনি চিন্তা করুন না, এখনই কতগুলো ফুল রয়েছে, এখনই কমসে কম 10 থেকে 12টি কুঁড়ি রয়েছে, আর এরকম ফুল হতে হতে এই গাছটির ডালটা একেবারে কিন্তু খাড়ত্ব হয়ে যাচ্ছে। আর ফুলটা শেষে কিছুই নয়, একটু জাস্ট ডোগাটাকে পিঞ্চ করে দেওয়া, আর একটু ডোগা পিঞ্চ করে দিলে কি হবে, ফুলটাও আপনার কিন্তু সম পরিমাণে হতে থাকবে, সবসময়ের জন্য সঠিকভাবে ফুলটাও হতে থাকবে। আপনি ডোগা প্রিন্ট করে দিয়েছেন মানে ফুল যে আপনার খুব কমে যাচ্ছে তা কিন্তু নয়। আর আমি চাইছি যে এই গরমের সময়টা একটু কম ফুল নেবেন কয়েকটা দিনের জন্য, তারপরে আপনি আবার যেমন ফুল নিচ্ছিলেন সেরকম নিন, কিন্তু এই অতিরিক্ত গরমের সময়টা একটু কম ফুল নেবেন, আর গাছের রঙটা কিন্তু আপনার তাহলে ভালো থাকবে, গাছটাও খুব ভালো থাকবে। এগুলো ডোগা কেটে কেটে তৈরি করা, আর এরাও দেখুন সম্পূর্ণ রৌদ্রে রয়েছে, আর রৌদ্রে তো রয়েছে বাকি সকল গাছ, আর তাদেরকে প্রতিটি গাছকে কিন্তু আমরা রৌদ্রে রাখার চেষ্টা করি। রৌদ্র খেতে খেতে আস্তে আস্তে রৌদ্র পেতে পেতে গাছের মধ্যে একটা স্ট্রং ভাব আসবে, ক্ষমতা আসবে, আর সেটা দিতে হবে। আমাদের রৌদ্রটা প্রশ্ন নয়, প্রশ্নটা এই জায়গায় মাটিটা প্রশ্ন। অতিরিক্ত মাটিটা যখন গরম হতে থাকবে আর তখনই কিন্তু সমস্যাগুলো ফিরবে, আর সেই জন্য আমরা এই কাজগুলো করব। আর কাজগুলো করতে করতে কিন্তু আমাদের গাছের রং এবং ফুল দুই সমান থাকবে। অবশ্যই এভাবে যদি করতে থাকি গাছের খারাপ অবস্থা একদমই আসবে না। মাঝে মধ্যে যে কোনো কীটনাশক ওষুধ একটু দেবেন, আর তাতেই ভালো কাজ হবে। বাড়িতে জবা গাছ টাছ থাকলে সেক্ষেত্রে আপনারা একতারা ওষুধটা দিতেই পারেন, আর যদি বড় পোকা আক্রমণ করে তাহলে যে কোনো কীটনাশক ওষুধ দেবেন, আর সেটা ভালো কাজ করবে। আর মাঝে মধ্যে যে কোনো কীটনাশক ওষুধ কিন্তু দেবেন। গাছের মতো ফুল আছে, গোড়াতে দেখুন ঘাসও আছে,
তাহলে কি হচ্ছে, যে পরিমাণে আমরা জল দিচ্ছি সেটা কিন্তু ঘাসের মতো চাপা থাকছে। তাই বলে তো ঘাস থাকলে চলবে না। আর সেক্ষেত্রে কি হবে না, ঘাস থাকার বদলে ঘাস থাকলে তো গাছের বৃদ্ধি হবে না, না? সেক্ষেত্রে আমরা গাছের টবের মধ্যে কোকোপিট দিতে পারি, ভার্মি কম্পোস্ট দিতে পারি, বা গোবর সার যেটা মানে গোবরটা যেটা আপনারা বানিয়ে রেখেছেন সেটা দিতে পারেন। আর এটা দিলে কিন্তু আপনার একেবারে গাছটির মাটিটা ফেটে যাওয়া বন্ধ হবে আর সুন্দর হবে। ধরুন এই মাটিগুলো ফেটেছে তো, আর এটা একদম ভালো করে জল দিয়ে ডুবিয়ে দেওয়া আছে, আর দেখুন এখনও মাটি ভেজা রয়েছে। আর গাছগুলো 4 থেকে 5 দিন মাত্র রোপণ করা হয়েছে। কি পরিমাণে ঘাস ফোটা শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন। গত 3 দিন আগেই এই ভিডিও বানিয়েছিলাম। দেখুন গাছগুলো তো সম্পূর্ণ রৌদ্রেতে রয়েছে। সমস্যা হচ্ছে কি? সমস্যা হচ্ছে না। এরা প্রত্যেকটা গাছ কিন্তু ভালো আছে। ধরুন না, তো গাছ রোপণ নয় তো কি, এটা 250 প্রায় 400-র মতো গাছ, নতুন গাছ, রিটার্ন গাছগুলো রোপণ করে দেওয়া হয়েছে। তারাও কিন্তু দেখুন একদম ভালো আছে। দেখুন যে গাছটি একেবারে খারাপ অবস্থা, যখন আপনি একেবারে গাছের গোড়াতে জল না থাকবে তখনই দেখবেন পাতার মতো একটা ভাজা হয়ে যাবে, এরকম শুকনো শুকনো হয়ে যাবে। আর এই গাছটা রিটার্ন গাছ, সেই জন্যই এরকম মনে হচ্ছে। কিন্তু দেখুন গাছটি বেঁচে রয়েছে, আর এই গাছটি কিন্তু আবার নতুনভাবে পাতা বেরোতে থাকবে, আর সুন্দরভাবে আবার এইগুলো পাতা বেরিয়ে যাবে। আর সেজন্য এর সময় একেবারেই কিন্তু আমরা গাছের গোড়া ভেজা রাখবো। আর ভেজা থাকলে কিন্তু নিজের থেকে গাছ ভালো থাকবে, এবং সপ্তাহে 10 দিন ছাড়া হলেও অল্প করে কিন্তু তরল খাদ্যটা দেবো। পরিমাণে কম রাখবো কিন্তু দেবো। হ্যাঁ, গাছে খাদ্য থাকতে হবে, গাছের ফুল থাকতে হবে, গাছের রং ভালো থাকতে হবে। আর এভাবে থাকলে কিন্তু গাছ একদম ভালো থাকবে। অবশ্যই যে প্রসেসটা বললাম যদি মানে করেন, তাহলে জানবেন যে গাছের অতিরিক্ত যে হরমোন পাউডারের কাজটা সেটা কিন্তু আপনার ওই মাটিতেই করবে। আর প্রচুর পরিমাণে গাছের রুট তৈরি হয়ে যাবে, গাছের রং ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আর গাছটার কিন্তু সমস্যা বোধ আপনি নিজেও বুঝতে পারবেন না। প্রতি গাছ আপনার সুন্দর হতে থাকবে, প্রতি গাছই কিন্তু ভালো হতে থাকবে। আস্তে আস্তে গাছের রং বদলাতে থাকবে এবং ফুলও ভালো থাকবে, সমস্যা বোধ হবেই না। আর গাছকে কাছাকাছি রাখবেন। এই সময়কার জন্য বিশেষভাবে ফাঙ্গিসাইড ওষুধ প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয়ে থাকে যে মাটির মতো সবুজ সবুজ ভাব হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মাঝে মধ্যে মাটিতে যখন দেবেন 1 লিটার জলে 2 গ্রাম করে। আর সেটা মাঝে মধ্যে যদি প্রয়োজন বোধ মনে হয় তবেই দেবেন। অতিরিক্ত বৃষ্টি যদি 4-5 দিন এই গরমের পরে বৃষ্টি হতে থাকে, সেই ক্ষেত্রে একদিন দিলেন, গাছকে স্নান করিয়ে দিলেন। তবে গাছে স্নান করিয়ে দিতে গেলে সেটা কিন্তু 1 গ্রামের বেশি নয়, আর মাটিতে দিলে কিন্তু সেটা 2 গ্রাম। সেটা আপনার সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যে কোনো ধরনের একটা নিয়ে কিন্তু মাঝে মধ্যে স্প্রে করে রাখবেন, সেটা যদি প্রয়োজন বোধ হয়। এই গরমের সময়টা আশা করি হবে না। আর যদি মনে হয় যে আমার গাছের মধ্যে ড্যাম্প ভাব রয়েছে, আর সেক্ষেত্রে কিন্তু দিলে আপনার ভালো কাজ হবে। আজ বন্ধুরা এইটুকুই। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট। আমি কমল এতক্ষণ কথা বললাম। ভীষণ ভালো থাকবেন। যদি না বুঝতে পারেন ফোন করে নিতে পারবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভীষণ ভালো থাকবেন। সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুদের প্রতি কৃতজ্ঞ। বেশ ভালো থাকবেন। আবার আসছি কিন্তু আবার আগামীকাল। ধন্যবাদ।